হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এই ক্লাসের মধ্যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম, দেখো জৈনিজম অ্যান্ড বুদ্ধিজম সম্পর্কে আলোচনা করব। আমি যে চ্যাপ্টার ওয়াইজ জিকে ক্লাস শুরু করেছি, এটা হচ্ছে তার প্রথম ক্লাস। আমি এই ক্লাসের মধ্যে প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে আসবো কিছু ইম্পর্টেন্ট জিকে, 10টি করে জিকে থাকবে একটা ক্লাসে। আজকে এই ক্লাসের মধ্যে বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম নিয়ে 10টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে মহাবীর ড্যাশে জন্মগ্রহণ করে। মহাবীর কোথায় জন্ম? 540 খ্রিস্টাব্দে বৈশালীর কুন্দন গ্রামে জন্মগ্রহণ। 540 খ্রিস্টাব্দে বৈশালীর কুন্দন গ্রামে জন্মগ্রহণ করে। তাহলে এখানে সঠিক আনসার কি হবে? কুন্দন গ্রাম। ঠিক আছে। আমরা যদি এখানে মহাবীর কোন ধর্মের সাথে যুক্ত, আমরা জানি এটা হচ্ছে জৈন ধর্মের সঙ্গে যুক্ত। ঠিক আছে। আর গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। তাহলে জৈন ধর্ম সম্পর্কে আর একটি আমাদেরকে খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে জৈন ধর্মে আমার দুটো কিন্তু জৈন পরিষদ হয়েছিল। ঠিক আছে। জৈন পরিষদ, দুটি জৈন পরিষদ কিন্তু মনে রাখতে হবে বৌদ্ধ ধর্মে। আর এখানে জৈন ধর্মের দুটি পরিষদ আমাদেরকে মনে রাখতে হবে যদি বৌদ্ধ ধর্মের কথা বলে। ঠিক আছে। বৌদ্ধ ধর্মে কিন্তু এরকমভাবে আমাদেরকে 4টি খুব ইম্পর্টেন্ট জৈন পরিষদের কথা মনে রাখতে হয়। জৈন ধর্মে 2টি জৈন পরিষদের কথা মনে রাখতে হয়। তাহলে আমরা জানি প্রথম কোথায় হয়েছিল? পাটলিপুত্র। ঠিক আছে। প্রথম জৈন পরিষদ কোথায় হয়েছিল? পাটলিপুত্র। দ্বিতীয় জৈন পরিষদ কোথায় হয়েছিল? বল্লভীতে। ঠিক আছে। বল্লভীতে। আমরা প্রথমটা মনে রাখবো। যদি আমরা এখানে প্রথম যে জৈন পরিষদ, সেখানে কি হয়েছিল? দুটি ভাগে বিভক্ত হয়েছিল, শ্বেতাম্বর আর দিগম্বর, দুটি ভাগে বিভক্ত হয়েছিল এবং 12টি জৈন যে উপাঙ্গ আছে বা অঙ্গ, জৈন অঙ্গ, সেটা সংকলন করা হয়েছিল। আর দ্বিতীয় জৈন পরিষদে কি হয়েছিল? এই দ্বিতীয় জৈন পরিষদে কিন্তু 12টি সেই অঙ্গ আর উপাঙ্গ দুটি সংকলিত হয়েছিল। এখানে শুধু 12টি অঙ্গ সংকলিত হয়েছিল, এখানে 12টি অঙ্গ আর উপাঙ্গ সংকলিত হয়েছিল। ঠিক আছে। আর আমরা এখানে জানি যে দুটি ভাগে বিভক্ত হয়েছিল এখানে জৈন। একটা কি হবে? শ্বেতাম্বর। ঠিক আছে। শ্বেতাম্বর। আর একটা কি হবে? দিগম্বর। এই শ্বেতাম্বরের নেতৃত্ব কে দিয়েছিল আমরা জানি। এখানে কে নেতৃত্ব দিয়েছিল? স্থলবাহু। ঠিক আছে। স্থলবাহু। আর এখানে কে নেতৃত্ব দিয়েছিল? ভদ্রবাহু। ঠিক আছে। ভদ্রবাহু। আর এই যে স্থলবাহু ছিল, ইনি কিন্তু সভাপতি ছিল এখানে। ঠিক আছে। প্রথম যে জৈন পরিষদ হয়েছিল পাটলিপুত্রতে, তার সভাপতি কে ছিল? এই স্থলবাহু। আর স্থলবাহু নেতৃত্বে শ্বেতাম্বর যে জৈন ধর্ম, সেটি কিন্তু ভাগ হয়েছিল। আর একটা ভাগ হয়েছিল দিগম্বর, তার নেতৃত্বকে দিয়েছিল ভদ্রবাহু। ঠিক আছে। এই প্রশ্নটা দেখো, বৌদ্ধ সম্পর্কিত অনুষ্ঠানের সাথে যুক্ত প্রতীকগুলির মধ্যে যে স্তূপ কিসের প্রতীক? এখানে বৌদ্ধ ধর্মের কথা বলা আছে। ঠিক আছে। প্রত্যেকের কিন্তু প্রতীক আছে। ঠিক আছে। বৌদ্ধ ধর্মে যে গৌতম বুদ্ধের প্রতীক আছে, জন্ম, মৃত্যু, তার গৃহত্যাগ করা, তারপরে জ্ঞান লাভ করা, প্রত্যেকটা ঘটনা একটিকে প্রতীক দেওয়া হয়। তাহলে আমি প্রথমে প্রতীকগুলো একটু জেনে নিই। ঠিক আছে। আমি একটু লিখছি, তোমরা অধৈর্য হও না, যেহেতু প্রথম লিখছি তো ডিজিটালে, আমার লেখা খুব একটা ভালো অভ্যাস নেই। তোমরা একটু ধৈর্য ধরে দেখো। এখানে দেখো জন্ম। ঠিক আছে। এটা কি প্রতীক আমরা দিই? জন্মকে হবে পদ্ম। তারপরের প্রতীক কি হবে? মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে। মহাভিনিষ্ক্রমণ। এটা কি? গৃহত্যাগ। এটাকে আমরা কি প্রতীক দিয়েছিলি? এটা হবে ঘোড়া। ঠিক আছে। এটা জন্ম, এটা গৃহত্যাগ, মহাভিনিষ্ক্রমণ। ঠিক আছে। তারপরে হচ্ছে ধর্মচক্র প্রবর্তন বা ধর্মচক্র পরিবর্তনের প্রথম ধর্ম উপদেশ। ঠিক আছে। এটাকে আমরা লিখি ধর্মচক্র পরিবর্তন। এটাকে আমরা কি দিয়েছি? চাকা। ঠিক আছে। তারপরে হচ্ছে বোধি লাভ। এটা প্রতীক কি ছিল? বোধি বৃক্ষ। ঠিক আছে। তারপরে কি ছিল? মৃত্যু বা মহাপরিনির্মাণ বলা হয় আগে। ঠিক আছে। এটা মহাভিনিষ্ক্রমণ আর এটা মহাপরিনির্মাণ। মৃত্যুকে বলা হয় মহাপরিনির্মাণ। ঠিক আছে। বা নির্বাণ হবে, এটা মহাপরিনির্মাণ। এর প্রতীক কি ছিল? স্তূপ। ঠিক আছে। মৃত্যু বা মহাপরিনির্মাণ, এটা কিন্তু মৃত্যু বা মহাপরিনির্মাণ হবে। দেখো এই মৃত্যু। ঠিক আছে। এটা হবে স্তূপ। তাহলে স্তূপ কিসের? মৃত্যু বা মহাপরিনির্মাণ। তোমাদেরকে এই জিনিসগুলো কিন্তু প্রতীকগুলো মনে রাখতে হবে। ঠিক আছে। সবকটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো এখানে নিম্নলিখিত কোনটি একটি বৌদ্ধ গ্রন্থের নাম? বৌদ্ধ গ্রন্থের নাম জিজ্ঞাসা করেছে। ঠিক আছে। আমরা জানি বৌদ্ধ ধর্মগ্রন্থ কিন্তু কি ছিল? ত্রিপিটক। ঠিক আছে। ত্রিপিটক। আমরা জানি ত্রিপিটক কিন্তু 3টি ছিল। কি ছিল? সুত্ত পিটক, আর একটা কি ছিল? বিনয় পিটক, আর একটা কি ছিল? অভিধম্ম
অভিধম্ম পিটক। ঠিক আছে, আমরা জানি যে ত্রিপিটক, বৌদ্ধ ধর্মগ্রন্থের ত্রিপিটক, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। ঠিক আছে, তিনটি মানে ত্রিপিটক একে বলা হয় একসঙ্গে ত্রিপিটক, এই তিনটি ধর্মগ্রন্থকে। কিন্তু এই যে সূত্র পিটকের যে 5টি নিকায়ের মধ্যে প্রথম নিকায় হয়েছে কিন্তু এই দীঘা নিকায়া। ঠিক আছে, এই সূত্র পিটকের যে 5টি নিকায় এর মধ্যে সূত্র পিটকের 5টি নিকায়ের মধ্যে প্রথম হচ্ছে কিন্তু এই দীঘা নিকায়া। ঠিক আছে, তাহলে বৌদ্ধ ধর্মগ্রন্থের সাথে যুক্ত কোনটা? এই দীঘা নিকায়া। আমরা জানি ত্রিপিটক, সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। সূত্র পিটকের 3টি যে নিকায় আছে, 3টি নিকায়ের মধ্যে প্রথম নিকায় হচ্ছে কিন্তু দীঘা নিকায়া। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। এটা হচ্ছে সামবেদ, তোমরা জানো, এটা আগমাস, উপনিষদ, তোমরা জানো এগুলো। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন বলছে দ্বিতীয় জৈন পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় জৈন পরিষদ আমি প্রথম প্রশ্নতে উল্লেখ করেছিলাম যে ফার্স্ট আর সেকেন্ড আমি তোমাদেরকে লিখিয়েছিলাম। প্রথম কোথায় লিখিয়েছিলাম আমি? পাটলিপুত্র। ঠিক আছে, পাটলিপুত্র। ঠিক আছে, নেতৃত্ব কে দিয়েছিল? স্থলবাহু। স্থলবাহু কোন সম্প্রদায়ের ছিল? ঠিক আছে, শ্বেতাম্বরের ছিল স্থলবাহু, তার সভাপতিত্ব হয়েছিল কিন্তু পাটলিপুত্রতে প্রথম জৈন পরিষদ। আর দ্বিতীয় জৈন পরিষদ কোথায় হয়েছিল? বল্লভী। ঠিক আছে, দ্বিতীয় জৈন পরিষদ বল্লভী, তোমাদেরকে আমি লিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই যে প্রথম যে জৈন পরিষদে কি হয়েছিল? শ্বেতাম্বর আর দিগম্বর দুটি বিভক্ত হয়েছিল। ঠিক আছে, এবং 12টি অঙ্গ সংকলন করা হয়েছিল। আর দ্বিতীয়টা কি হয়েছিল? 12টি যে অঙ্গ আর উপাঙ্গ উভয়, 12টি অঙ্গ এবং উপাঙ্গ উভয় সংকলন করা হয়েছিল এই বল্লভীতে দ্বিতীয় জৈন পরিষদে। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন বলছে নিচের কোনটি বৌদ্ধ ধর্মের অন্যতম পবিত্র গ্রন্থ? এখানে বৌদ্ধ ধর্মের বলেছে অন্যতম পবিত্র গ্রন্থ। ঠিক আছে, আমি তোমাদেরকে আগের যে প্রশ্ন, সেখানে তার আগের প্রশ্নতে আমি লিখালাম যে এই ত্রিপিটক, 3টি পিটককে একসঙ্গে কি বলা হয়? ত্রিপিটক বলা হয়। কি একটা লেখালাম? সূত্র পিটক, বিনয় পিটক, অভিধম্ম পিটক। এটা কোন ধর্মের সাথে যুক্ত? আমি বললাম বৌদ্ধ ধর্মের সঙ্গে যুক্ত। ঠিক আছে, তাহলে বৌদ্ধ ধর্মের পবিত্র গ্রন্থ কি হবে? এখানে উত্তর হবে ত্রিপিটক হবে। ঠিক আছে, আর আমি যদি এখানে তোরা লিখি, তোরা কিন্তু ইহুদিদের বাইবেল। ঠিক আছে, ইহুদিদের বাইবেলকে তোরা বলা হয়। ঠিক আছে, কল্পসূত্র, সংস্কৃত ভাষায় লেখা জৈন গ্রন্থ হচ্ছে কল্পসূত্র। ঠিক আছে, কল্পসূত্র কার রচনা? ভদ্রবাহু। ঠিক আছে, কল্পসূত্র কার রচনা হবে? ভদ্রবাহু। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোন ভাষায় লেখা? এটা সংস্কৃত ভাষায় লেখা। ঠিক আছে, এটা হবে সংস্কৃত ভাষায় লেখা। এটা সংস্কৃত ভাষায় লেখা ভদ্রবাহু রচনা হচ্ছে কল্পসূত্র। কি গ্রন্থ এটা? এটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এটা জৈন ধর্মের সাথে সম্পর্কিত। আমি যদি এখানে বলি এই যে আবেস্তা কিন্তু জরাথুস্ট, যে জরাথুস্টবাদের মতবাদ, সেই বিষয়ে জরাথুস্টের সাথে সম্পর্কিত কিন্তু এই আবেস্তা। ঠিক আছে, দেখো এখানে প্রশ্ন বলেছে জৈন ধর্ম সম্পর্কিত যে পুস্তক কল্পসূত্র এর রচয়িতা কে? কল্পসূত্র এর রচয়িতা কে? দেখো আগের প্রশ্নতে নিয়ে যাচ্ছি তোমাকে। দেখো এই প্রশ্নতে আমি কিছুক্ষণ আগে বললাম যে কল্পসূত্রের রচয়িতা কিন্তু ভদ্রবাহু। ঠিক আছে, জৈন ধর্মের সাথে সম্পর্কিত, সংস্কৃত ভাষায় লেখা। ঠিক আছে, দেখো এই প্রশ্নতে আবার সেই একই প্রশ্ন বলেছে কল্পসূত্র এর রচয়িতা। তাহলে কল্পসূত্রের রচয়িতা কি? আমি একটু আগে বললাম যে ভদ্রবাহু রচয়িতা হচ্ছে কল্পসূত্র। ঠিক আছে, কল্পসূত্র কোন ভাষায় লেখা? তোমরা বলো। সংস্কৃত ভাষায় লেখা। ঠিক আছে, এখানে কোন বিষয়ে এটি লেখা হয়েছে? এটা হচ্ছে তীর্থঙ্করদের জীবনী। ঠিক আছে, যে তীর্থঙ্কর ছিল, বিশেষ করে এখানে 23 এবং 24তম যে তীর্থঙ্কর, তাদের জীবনের ওপর এই কল্পসূত্র রচয়িত হয়েছে। সংস্কৃত ভাষায় লেখা, ভদ্রবাহু রচনা করেছে। 23 এবং 24তম যে তীর্থঙ্কর, তাদের জীবনের উপর। 23 এবং 24তম কে বলো? পার্শ্বনাথ আর মহাবীর। ঠিক আছে, দেখো 7 নম্বর প্রশ্ন বলছে বৌদ্ধ সঙ্গীতি ব্যাসের রাজত্বকালে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীতের কথা বলছে এখানে। তাহলে বৌদ্ধ সঙ্গীতি যদি আমরা দেখি, বা বৌদ্ধ সম্মেলন আমি যদি দেখি, তাহলে এখানে কিন্তু আমাদেরকে 4টে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 4টে খুব ইম্পর্টেন্ট আমাদেরকে মনে রাখতে হয়। এখানে 5 আর 6ও আছে কিন্তু অপশনে, তোমরা 5 আর 6 মনে রাখতে পারো, কিন্তু বেশিরভাগ কিন্তু 5 আর 6 অত পরীক্ষায় আসে না, এই 1 থেকে 4-এর মধ্যে আছে। আমি তোমাদেরকে 1 থেকে 4-এর মধ্যে এগুলো একটু লিখিয়ে দিচ্ছি। দেখো ডিজিটাল বোর্ডে লিখতে প্রবলেম হচ্ছে, তো তাই ভিডিওটা পজ করে আমি লিখে নিলাম, ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। দেখো এখানে 4টে বৌদ্ধ সম্মেলনের কথা বলা হয়েছে এখানে। প্রথম বৌদ্ধ সম্মেলন 483, এখানে রাজগিরে হয়েছিল, অজাতশত্রুর সময় সভাপতি ছিল মহাকাশ্যপ, এটা হচ্ছে সভাপতি। ঠিক আছে, দ্বিতীয় হচ্ছে 383 BC, বৈশালীতে কালাশোক। কে করেছিল? কালাশোক। বৈশালীতে সভাপতি কে ছিল? সবকামী। ঠিক আছে, তৃতীয় যদি বলি আমি 250 BC, পাটলিপুত্র, অশোকের সময় হয়েছিল পাটলিপুত্রতে। 250 BC-তে কে ছিল? মোগলিপুত্র তিসিস। ঠিক আছে, সভাপতি। আর চতুর্থ হচ্ছে 72 খ্রিস্টাব্দ। ওগুলো আগেগুলো সব কিন্তু খ্রিস্টপূর্বাব্দ, এটা খ্রিস্টাব্দ। ঠিক আছে, এটা কোথায় হয়েছিল? কুণ্ডলবন বা কাশ্মীর বা জলন্ধর, যা বলবে তুমি। কার সময় হয়েছিল? কনিষ্কের সময় হয়েছিল। বসুমিত্র ছিল সভাপতি। ঠিক আছে, এই 4টে কিন্তু ইম্পর্টেন্ট, সবকটা ইম্পর্টেন্ট। যেমন সালগুলো ইম্পর্টেন্ট, তেমন এখানে কারা করেছিল। ঠিক আছে, এখানে স্থান
সরি, এটা হচ্ছে স্থান, এটা কাদের সময় হয়েছিল, এর এটা সভাপতি কে ছিল। সব কয়টা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদেরকে এটা মনে রাখবে। দ্বিতীয় কি হয়েছে, কালাশোক বৈশালীতে। বৈশালীতে কে পড়েছিল, কালাশোক। দেখো এই প্রশ্ন, কোন স্থানকে বলছে ধর্ম এবং সংঘ এর জন্মস্থান বলা হয়। ধর্ম এবং সংঘের জন্মস্থান আমরা জানি, ধর্ম এবং সংঘ এটা বলা হয় কোথায়, এই যে সারনাথকে বলা হয়, কারণ এই সারনাথে গৌতম বুদ্ধ প্রথম ধর্মচক্র প্রবর্তন বা ধর্ম উপদেশ দিয়েছিলেন, তার জন্য এখানে ধর্ম এবং সংঘের জন্মস্থান বলা হয়, ঠিক আছে। আমরা জানি যে বৌদ্ধ ধর্মের যে 3টি রত্নের কথা বলা হয়েছে, সেটা কি হবে, 1 নম্বরে হবে বুদ্ধ, তারপরে হবে ধর্ম, তারপরে হবে সংঘ, ঠিক আছে। এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের 3টি রত্ন, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আছে, 3টি রত্ন কোনটি। চলো, এখানে বলেছে নিম্নলিখিত কোনটি 23তম জৈন তীর্থঙ্করের প্রতীক। 23তম যে জৈন তীর্থঙ্কর তার প্রতীক জিজ্ঞাসা করেছে, ঠিক আছে। তো এই প্রতীক কিন্তু আমাকে প্রথম, দ্বিতীয় আর এদিকে 23 আর 24 এই 4টে প্রতীক কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। বলো প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিল। 1 নম্বর কি হবে, ঋষভ দেব হবে, ঋষভ দেব, ঠিক আছে। এর প্রতীক কি হবে, ষাঁড়। বলো দ্বিতীয় কি হবে, অজিত নাথ, অজিত নাথ। এর প্রতীক কি হবে, দ্বিতীয় হাতি, ঠিক আছে। 23তম এখানে বলাই আছে পার্শ্বনাথ, ঠিক আছে। 23তম জৈন তীর্থঙ্কর কে, তো আমাদেরকে জানতে হবে 23তম জৈন তীর্থঙ্কর, এটা হবে পার্শ্বনাথ, পার্শ্বনাথ, ঠিক আছে। এর 23তম যে জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, তার কি হবে, এটা সর্প হবে, ঠিক আছে, সর্প বা সাপ, তুমি যা লিখবে। আর 24তম তো আমরা সকলে জানি মহাবীর, ঠিক আছে। এর কি হবে, সিংহ, সিংহ হবে, ঠিক আছে। তাহলে এখানে 23তম জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ, এর প্রতীক ছিল সর্প, ঠিক আছে। এখানে শেষ প্রশ্ন দেখো এই ক্লাসের 10 নম্বর, মহাবীর জৈন কোন ভাষায় তার উপদেশ প্রদান করেছিলেন। মহাবীর জৈন আমরা জানি যে এই পালি ভাষা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত, মানে বৌদ্ধ ভাষায় রচিত হয়েছে, পালি মানে বৌদ্ধ ধর্মের যে গ্রন্থ সেটা পালি ভাষায় রচিত। আর এখানে অর্ধমাগধী বা প্রাকৃত, ঠিক আছে, অর্ধমাগধী বা প্রাকৃত এই ভাষা কিন্তু রচিত ছিল জৈন ধর্ম, ঠিক আছে।